দিচ্ছি। তো কোয়েশ্চেন এরকমটা ছিল যে আহ, আমরা অ্যাকচুয়ালি যে ইয়েতে চলে যাই সলিউশনটাতে, এখানে টাইপস অফ ট্রানজেকশন যেটা সেটা দিতে হবে কিনা। তো এই এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাচ্ছি, এখানে টাইপস অফ ট্রানজেকশন এটা বুঝবার জন্য দেওয়া হয়েছে। এখানে টাইপস অফ ট্রানজেকশন কথাটা না লিখে আমরা এখানে একটা এক্সপ্লানেশন দেব কি কিরকমটা, যে এখানে আমরা ক্যাশ যে পেয়েছি, এই ক্যাশটা আসলে কমন ইকুইটি থেকে, তো এখানে আমরা খুব সহজে বুঝতে পারছি। তো এখানে ইস্যুড কমন স্টক লিখলে খুব ভালো হয়। সেকেন্ড ওয়ান যেটা আমাদের ট্রানজেকশন ছিল, দেখেন এখানে আমরা বি ট্রানজেকশনে ছিল পারচেজেস $350 অফ অফিস সাপ্লাইস অন অ্যাকাউন্ট। দ্যাট মিনস এটা ক্রেডিট পারচেস। তাহলে এখানে যদি আমরা মেনশন করে দেই যে কেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হলো, আমরা বুঝতে পারছি যে $350 অফিস সাপ্লাই পারচেস করেছে এবং সেটা পে করেন এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল। তারপর এখানে যদি ছোট্ট করে লিখে দিই ক্রেডিট পারচেস, তাহলে আমরা বুঝতে পারবো যে বা যে আপনার কোম্পানি থেকে বা যে আহ, কোনো একজন মানুষের কাছে যদি ক্রেডিট পারচেস করা হয় কোনো সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, তার নামে আপনি এখানে মেনশন করতে পারেন, এখানে এক্সপ্লেইন করতে পারেন যে মিস্টার রহিম, ক্রেডিট পারচেস ফ্রম মিস্টার রহিম, বা আহ, কি লাইবল টু পে মিস্টার রহিম, এরকম কিছু একটা লিখে রাখলে মিস্টার রহিমকে টাকাটা আমি পরিশোধ করে দিলাম। আবার যদি হয় আপনি কোনো একটা গ্রোসারি শপ থেকে সাপোজ আপনি ক্রেডিট পারচেস করে নিয়ে এসেছেন, আপনি কিছু মেডিসিন পারচেস করলেন, আহ, তখন আপনি হয়তো অনেকগুলো মেডিসিন লাগলো, আপনি 7 দিন পরে টাকাটা দেবেন, আপনি ভুলে যেতে পারেন কারণ আপনার অনেক রকম প্রবলেমের মধ্যে যেতে হচ্ছে, এরকমটা হতে পারে। তখন আপনি যদি ট্রানজেকশন কোথাও কোথাও একটু লিখে রাখেন, আপনার মনে থাকবে। সিমিলারলি এটা আপনার পার্সোনাল ইস্যুস, কিন্তু সিমিলারলি যখন কোনো কোম্পানি কারোর কাছে ক্রেডিট পারচেস করবে বা ক্রেডিট সেল করবে, তখন তো সে তার মনে থাকবে না। আর ক্রেডিট সেল যখন কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে চলতে থাকে, তখন স্পন্টিনিউয়াসলি ক্রিয়েট হয়ে থাকে এই অ্যাকাউন্টস পেয়েবল এবং অ্যাকাউন্টস রিসিভেবল গুলো। যখন স্পন্টানিয়াসলি এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকে এর মাধ্যমে বিজনেস ট্রানজেকশনের পার্ট হিসেবে বা বিজনেসের টোটাল যে কন্টিনিউয়াস প্রসেস তার পার্ট হিসেবে, তখন আসলে অনেকজনের কাছে ক্রেডিট সেল বা ক্রেডিট পারচেস করা হয়ে থাকে। তাহলে আমি যদি শুধু অনলি ক্রেডিট পারচেস লিখি, তাহলেও আমি আসলে মনে থাকবে না। কারণ আমি যখন এই ক্রেডিটটা পরিশোধ করব, এই লোনটা এই পেয়েবলটা পরিশোধ করব, কাকে করছি? তাহলে তাকে করে দিলাম, তার নামটা মেনশন করে শেষ হয়ে গেল। তাহলে আরেকজনের কাছে আরেকজন পাবে, তাকে দিয়ে দিলাম। সাপোজ আপনি হচ্ছে ক্রেডিট পারচেস করেছেন, সেটা হচ্ছে গ্রোসারি করেছেন 1000 টাকার, আপনার হয়তো বা আদার্স কিছু আছে সেখানে আম, আপনার ম্যাম একটা ক্রেডিট কোশ্চেন। হয়েছে। হ্যাঁ, বলো। ম্যাম এই যে নট আ ট্রানজেকশন অফ দ্য বিজনেস, ম্যাম এইরকম আরো মানে কয় রকম টাইপ, মানে কি টাইপের আরো থাকতে পারে ম্যাম? ওটা তো মেনশন করে দেয়া আছে কোশ্চেনে, বাট আরো অবশ্যই ভিন্ন টাইপের যদি। আছে, সবগুলোই আমি দেখাবো, জাস্ট হ্যাঁ, ওয়েট করেন হ্যাঁ। একটু। আমি এখানে কেন এক্সপ্লানেশনের ইম্পর্টেন্সটা, ফেস টু ফেস কথা হলে, ইন পার্সন আই কন্টাক্ট হলে ভালো হতো। যাই হোক, আমি বলছি যে এখানে আপনার যখন একটা অ্যাকাউন্টস পেয়েবল, তখন তো আপনি বুঝতে পারছেন, কিন্তু যখন মোর দেন ওয়ান এরকম ট্রানজেকশন থাকবে, তখন এখানে আপনি খুব সংক্ষেপে একটা এক্সপ্লানেশন দেবেন যে ওই কোম্পানি কার কাছ থেকে ক্রেডিট পারচেস করেছেন বা ক্রেডিট সেল করেছেন কার কাছে। তো সেইখানে এখানে ছোট্ট একটা এক্সপ্লেন করবেন, একজনকে যখন পরিশোধ করে দিবেন, তখন আরেকজনকে আহ টাকা পরিশোধ করবেন নিশ্চয়ই। ওকে, তখন বলছি সাপোজ আপনি সাপোজ আপনার 3 জন হচ্ছে পাওনাদার আছে, তার মধ্যে ধরেন আমি একজন। এখন আপনি যদি আমার নামটা, ম্যাডাম ও আছে, ম্যাডামকে টাকা দিব, ঠিক আছে, নাম লিখি নাই, কিন্তু আমি আসলে যদি পরে আপনি টাকা আমাকে দিয়ে দিয়েছেন, আরো 2 জন আপনার কাছে টাকা পাবে, তাদেরকে আপনি টাকা দেবেন। বাট আপনার এখানে যেহেতু রেকর্ড করা নাই এবং আমি জানি যে আপনি রেকর্ড করছেন না, তাহলে যদি আমি বলি যে টাকাটা আসলে আমি আপনার কাছে পাবো, তাহলে আপনি তো আসলে দেখবেন কোনো ডকুমেন্টস নাই,
তাহলে টাকাটা তো ওনাকে দেইনি। তো সুতরাং যাকে দেওয়া হচ্ছে প্রপার ডকুমেন্টসে এবং অ্যাকাউন্ট সেকশন এটা ক্লিয়ার থাকবে যে কাকে দিয়ে দেওয়া হলো আর কাকে এখনো দিতে হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা এখন গেল পেইবল। আমি জাস্ট আছি আপনার কোয়েশ্চেনে, প্লিজ একটু থাকবেন, আমি আপনার কোয়েশ্চেনে তো আসবই। কিন্তু এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার কোয়েশ্চেন আনসার আমি দিচ্ছি, আমি এক্সপ্লানেশন গুলোর কথা বলে থাকি। সাপোজ আপনি এখানে ডিভিডেন্ড দিয়ে দিয়েছেন, তো ডিভিডেন্ড যখন 1200 দিয়েছেন, এখানে ডিভিডেন্ড গেছে, এইখানে যদি ডিভিডেন্ড কথাটা উল্লেখ না থাকে, মেনশন না থাকে, করা না থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই বছরে কত ডিভিডেন্ড দিয়েছিলেন? আফটার 5 ইয়ার্স আপনি যদি আবার ব্যাক করেন, আপনার রেকর্ড গুলো তো আপনাকে অ্যাকচুয়াল ইনফরমেশন দেবে। যে কারণে আপনি বিল পে করেছেন, দেখেন ওরা যদি এন্ট্রি না দেয়, আপনার এখানে রেকর্ড আছে কবে দিয়েছেন, কত তারিখে, আপনার পেপারস খুঁজে পেতে সুবিধা হবে। এটা গেল। আর একটা বিষয় যেটা হচ্ছে পার্সোনাল কোনো ট্রানজেকশন, যেটা বলেছেন যে নট আ ট্রানজেকশন অফ দ্য বিজনেস, এটা যদি আপনি এখানে মেনশন না করে আপনি এই জায়গাগুলোতে সবগুলোতে একটু করে ড্যাশ দিয়ে চলেছে এখানে লিখে দেন যে ইট ইজ আ পার্সোনাল ট্রানজেকশন, ইটস নট এ পার্ট অফ বিজনেস ট্রানজেকশন, বা ছোট ছোট করে একটু লিখে দেন এখানে এক্সপ্লানেশনে, তাহলে এখানে আর কোনোভাবেই, কারণ এখানে আমরা এখানে আপনাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে বইয়ে, তো আমরা যখন খাতায় করব তখন তো এগুলো আমাদের সামেশন, এগুলো এগুলো অ্যাড করতে হবে, অ্যাড সাবট্রাক্ট করতে হবে। তো এখানে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা মেনশন না করি, এটাই বেটার, এটা বেশি ফর্মাল হবে। তো এখানে কোনো কিছু আমরা লিখবো না, এখানে না লিখে আমরা এই এক্সপ্লানেশনটা এই রাইট সাইডের কলামে দিব। ওকে, আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন আশা করি। এখন আমি ম্যাম আসি এই যে যে টাইপস এরকম, অফ ট্রানজিশন এটা দিব? হ্যাঁ টাইপস অফ ট্রানজেকশন না, এখানে আপনি এখানে টাইপস অফ ট্রানজেকশন না দিয়ে এখানে এক্সপ্লানেশন একটা কলাম করেন। ওকে, ওকে ম্যাম। জাস্ট এক্সপ্লেইন ওকে করবেন যে কোন ট্রানজেকশনটা কি কারণে হয়েছে, কেন আপনার কাছে টাকা পায়, কেন ক্যাশ কমে গেল, কেন ক্যাশ বেড়ে গেল, জাস্ট এইটুকু, যে রেভিনিউ রিসিপ্ট আর আপনি ডিভিডেন্ড পেইড আর হচ্ছে এক্সপেন্সেস ইনকার্ড ফর ইউটিলিটিস অর ফর রেঞ্জ। ওকে, আপনি এই জাস্ট এই জায়গাটা, এই কলামটা, এখানে এই এক্সপ্লানেশনটা দেবেন, এই কলামটার হেড আপনি টাইপস অফ ট্রানজেকশন না দিয়ে এক্সপ্লানেশন দিয়ে দিয়ে দেন আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে এখানে আপনাদের তো, আমি বেসিক্যালি বলছি যে আপনাদেরকে ডেবিট ক্রেডিট শেখানোর জন্য টাইপস অফ ট্রানজেকশন বোঝানো দরকার। আপনাদের এখানে টাইপস অফ ট্রানজেকশন দেওয়ার কারণ হচ্ছে শেখার সুবিধার্থে। এখানে টাইপস অফ ট্রানজেকশন মানে এখানে আপনার ডেবিট ক্রেডিট যখন করবেন তখন তো আপনার কতগুলো রুলস আছে, তখন আপনাদেরকে টাইপস অফ ট্রানজেকশন বুঝতে হবে। কিন্তু আপনারা ইম্প্যাক্ট অফ ট্রানজেকশনস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন তখন আপনারা মোস্ট আরো ফর্মাল ওয়েতে করতে পারেন, করবেন ইনশাল্লাহ। তো এখানে আপনি যেটা বললেন ম্যাম, যে কি কি আরেকটা কোশ্চেন ম্যাম। ট্রানজেকশনে, ওই একটাই শেষ করে নেই একটু ট্রানজেকশন, এই যে নো ট্রানজেকশন, এরকম হচ্ছে পার্সোনাল যে ট্রানজেকশন গুলো হবে বা যেটা বিজনেসের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যে ট্রানজেকশন দ্বারা কোনোভাবে প্রভাবিত হবে না। দ্যাট মিনস মানে বিজনেসের গুডউইল কে হ্যাম্পার করবে না, বিজনেসের ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আউটফ্লো কে কোনোভাবে প্রভাবিত করবে না, যে ট্রানজেকশনটা পার্সোনালি আপনি করছেন বা বিজনেস কে কোনোভাবেই ডিস্টার্ব করবে না, বিজনেসের ক্যাশ আউটফ্লো কোনোটাই এফেক্টেড হবে না, সেই ট্রানজেকশনকে আমরা এখানে রেকর্ড করব না। তো এরকম কিছু আরো ট্রানজেকশন আসবে, আমরা আরো প্রবলেম সলভ করব, তখন পেয়ে যাব। এরপর নেক্সট কোশ্চেন প্লিজ। আমি খুব ভালো লাগছে যে এইভাবে পার্টিসিপেটিং ম্যাম, ওয়েতে ক্লাসটা হচ্ছে। ম্যাম এখানে তো ম্যাম আপনার বই সব লেখা হচ্ছে মানে ব্ল্যাঙ্ক হিসেবে, কোনো দাগ নাই কিছু নাই। আমরা কি ম্যাম খাতার মধ্যে রো কলাম হিসেবে লিখতে পারবো ম্যাম, দাগ দিয়ে অবশ্যই, টেবিল আমি বানিয়ে? তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। এটা কি করবেন আমি বলছি, প্রথমেই আপনারা লিখবেন একটা প্রবলেম কিভাবে সলভ করবেন। আমি বলেছি এখানে কিন্তু আমরা যেটা করছি কি স্ট্রাকচার দাঁড় করাচ্ছি, একটা বিল্ডিং, রিয়েল এস্টেটে বিজনেসে যারা করছে, যারা কি বলা হচ্ছে বিল্ডার, তারা দেখে নেবে প্রথমে কি করে পাইলিং করে স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেয়, তাই না? বেসটা আপনার লাগবে কিনা, পাইলিং লাগবে কিনা, কংক্রিটের ঢালাই লাগবে কিনা, মজবুত কতটুকু হচ্ছে সেটা করে। তারপরে হচ্ছে পিলার করে করে একটা করে ফ্লোর ঢালাই হয়ে থাকে, ছাদ ঢালাই হয়ে থাকে। তারপরে ভেতরে আপনার মতো করে আপনি সুন্দর করে প্রেজেন্টেবল, সুন্দর করে আপনি কি করে নেন, গুছিয়ে নেন বা ইন্টেরিয়র করে নেওয়া হয়।
ফ্ল্যাট ওনার করে নেয়। তো সেক্ষেত্রে আমরা কোন জায়গাটাতে আছি, আমরা এখন পাইলিং এ আছি। আপনার এই বেসটা ঢালাইটা যতটা মজবুত হবে এরপর আপনি সব পারবেন। এবং যখনই এটা হয়ে যাবে তখন আপনাদেরকে আমি নিজে মানে আমার হ্যান্ড রাইটিং এ আমি আপনাদেরকে এটা কমপ্লিট কিভাবে আনসার করবেন সেটা আমি দিয়ে দেবো। উপরের হেডিংটা কি হবে, কিভাবে করলে আপনি 10-এ 10 পাবেন, কিভাবে করলে আপনার মার্কস 10-এ 8 হয়ে যাবে, পার্শিয়াল মিস্টেক্স, ডিগ্রি অফ মিস্টেক্স কতটুকু বলে মার্কস কতটুকু কাটবো, ডিটেইল আপনাদের বলে দিব। তার আগে তো বোঝার দরকার আপনার পুরোটা, পুরো আপনার স্ট্রাকচার কতটা স্ট্রং হচ্ছে। বুঝাতে পেরেছি আমি? জি ম্যাম। আচ্ছা, তো ওই জায়গাটা আমি আপনাদের ঠিক করে দিব যে উপরে আমরা লিখবো সলিউশন, লিখবো ট্রানজেকশন অ্যানালিসিস ও টেবুলার অ্যানালিসিস ফর দিস কোম্পানি নেম লিখবো। দেন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা লিখে স্টার্ট করব। দেন আমরা ওই যে ছকটা যে স্ট্রাকচারটা করব ওটা পেন্সিল দিয়ে রো কলাম করব। দেন আমরা ওই অনুযায়ী আমরা দুটো ট্রানজেকশন হয়ে গেলেই বাকিগুলো, বাকি ওই রোতে সবগুলো আর কি একটা করে ড্যাশ দিয়ে ব্লক করে দেবো। এগুলো সব আমি আপনাদের দেখিয়ে দেবো। ওকে, এগুলো নিয়ে নো ওয়ারিজ। এটা কমপ্লিট কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দেবো। এখন আমরা আছি যেটা আপনার স্ট্রাকচারটা কতটা ইয়ে হচ্ছে, স্ট্রং হচ্ছে সেটার দিকে আমার এখন এমফাসিস দিচ্ছি ওটাতে। এখন বলেন আর কি কোয়েশ্চেন আছে? অবশ্যই এই কোয়েশ্চেন গুলো আসছে জন্যই কিন্তু অনেকের মনে আছে, সবাই হয়তো করতে পারছে না, কেউ হয়তো কানেক্টেড না, বাট আপনারা কোয়েশ্চেন করেন প্লিজ। তো বললেন যে এখানে সুন্দর করে দেয়া আছে। এখন এই যে ব্যালেন্সটা এখানে কি হয়েছে, যেগুলো আপনারা অবশ্যই ইনক্রিজ করলে পজিটিভ দেখাচ্ছেন আর ডিক্রিজ করলে নেগেটিভ দেখাচ্ছেন, আবার এখানে ইনক্রিজ করলে পজিটিভ, ডিক্রিজ করলে নেগেটিভ। তো এইভাবে নেগেটিভ গুলোকে একসাথে করব, পজিটিভ গুলোকে একসাথে করব, তারপরে মাইনাস করে দেবো আপনার সুবিধা মতো। অথবা আপনি ক্যালকুলেটরে একবারেই এটা দিয়ে -30,000 +1900 -100 যেভাবে আপনার সুবিধা হয় করে এখানে জাস্ট ব্যালেন্সটা লিখবেন, প্রত্যেকটা কলামের ব্যালেন্স লিখবার পরে আপনাদের মেক শিওর করতে হবে যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, দ্যাট মিনস অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। গট ইট? ইয়েস ইয়েস অর নো? ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তারপরে আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? ম্যাম এই যে নিচে ডবল টান তারপর এক টান ওদের কি বুঝাইছে? ম্যাম ডাবল টানে শেষ না, মানে কলমটা আমার রাইট, এখানে আমারটা ক্লোজ একটু। করবো ওগুলো আমি। এগুলো এই যে এখানে যখন শেষ হয়ে যাবে মানে আপনি সামেশন ব্যালেন্সটা যখন নিয়ে আসবেন তখন ডাবল টার্ন যেমন হবে। ওটা বুঝলাম, বাট যে এক টান দেওয়া আছে কিছু কিছু এক টান উপরে দেওয়া আছে দেখলাম। একটান এই কেন একটা দেওয়া আছে? একটান হচ্ছে এগুলোর আমি সামেশন নিব, এগুলো সবগুলো সমষ্টি, এখানে সবগুলো অ্যাড করে কত হয় সেটা বের করব। আমরা যখন যোগ শিখেছি স্কুলে, বিয়োগ শিখেছি, এডিশন সাবট্রাকশন মনে আছে? তখন কি হয়েছে, একটা টান ছিল না? একটা ছিল। আর যখন এই ব্যালেন্সটা পেয়ে যাচ্ছি মানে এরপরে আর কিছু অ্যাড করব না বা এরপরে আর কিছু ডিডাক্ট করব না, এই জন্য ডাবল টান। ঠিক আছে, মানে এটা জি যে ম্যাম। ব্যালেন্সটা পেয়েছি ব্যালেন্সের পরে এটা ক্লোজ করছি। এই মাসের জন্য, এই মান্থের জন্য এই ট্রানজেকশন গুলো ক্লোজ। তারপরে এই ব্যালেন্সটা নিয়ে পরের মাসে আবার স্টার্ট হবে যে নেক্সট মান্থে ওইটা হিসাব তো আসবে। আমি আপনাদের বিফোর মিড টার্ম আপনাদেরকে ইনকাম স্টেটমেন্ট, তারপর রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট এগুলো শিখিয়ে দেবো। ওকে, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো এখানে এই ব্যালেন্সটা চলে যাবে। এটা কোন মাসের জন্য হচ্ছিল? এটা যে ফর দ্য মান্থ অফ জুলাই। তাহলে এই যে জুলাই, এটা হচ্ছে ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন জুলাই। তাহলে এটা হচ্ছে জুলাই মাস জুড়ে ডিউরিং দ্য মান্থ অফ জুলাই এই ট্রানজেকশন গুলো হয়েছে। তাহলে এই ব্যালেন্সটা কোথায় চলে যাবে বলেন তো, কোন মাসে চলে যাবে প্লিজ বলেন? ম্যাম আগস্টে, ম্যাম জুলাইয়ের পরের মাস। অবশ্যই, কারণ আপনার নেক্সট কাছে মান্থ। সাপোজ আপনার কাছে মাস শেষ কিন্তু আপনার পকেটে আপনার বাড়ি থেকে 20,000 টাকা দিয়েছিল এই মাস চলবার জন্য, কিন্তু আপনার পকেটে এখনো 4,500 টাকা আছে। তাহলে পরের মাসে তো আপনার বাবা মা আবার 20,000 টাকা দেবে। তাহলে এই 4,500 আর 20,000 পরের মাসে আপনি কিন্তু রিচ, আপনার কাছে 24,500 টাকা আছে। আপনার ব্যালেন্স তো থেকে যাবে। আপনি তো নিশ্চয়ই এটা বলবেন না যে আমার এই মাসের টাকা শেষ আমি ফেলে দিয়ে চলে যাই, এটা কি কখনো হবে? হবে না। তো আপনি সাপোজ আপনার কাছে আমি কোন একটা অনলাইনে প্রোডাক্ট আপনি সেল করছেন, আমি কিনেছি, কিনবার পরে বললাম মাস ক্লোজ হয়ে গেছে আর টাকা দিব না, কারণ আমি তো এই মাসে তো আর টাকা মানে মাস শেষ হিসাব ক্লোজ, আমি আর টাকা দিব না, এটা তো হবে না। এটা হচ্ছে আপনার যত পেয়েবল আছে যত রিসিভেবল আছে সবগুলোর ব্যালেন্স কিন্তু পরের মাসে চলে যাবে এবং এই ব্যালেন্স দিয়ে আমাদের স্টার্ট হবে পরের মাসের হিসেব।
ঠিক আছে? ম্যাম মনে করেন যে এক মাসের হিসাবটা কিছু টাকা হাত খরচ বাঁচলো, ওই টাকা দিয়ে আমি সঞ্চয় করলাম, বাট আমার বাবা মা যে নেক্সট মাসের টাকা দিল ওই টাকা দিয়ে আমি এক্সট্রা করে ওই মাসে খরচ করলাম, যে এই মাসের টাকাটা আমি ওই মাসে না নিলাম, তখন কিভাবে হিসেব হবে? তা এই মাসের টাকাটা ওইটা আপনার সেভিংস। when your expenses is less than your income or receipt amount, তখন in that situation savings will be created. ওকে, আপনার সেভিংস হবে, সেই টাকাটা আপনি সেভ করে রেখে দিবেন। এখন আপনি যদি মনে ম্যাম করেন যে সেভটা এই কি টাকা ইনকাম আমার? এটা ওটা তো আপনার ইনকাম মানে আপনার তো আর ইনকাম না, কারণ আপনি তো এটা আর্ন করেন না, এটা বাবা মা দিচ্ছে, এটা আপনার সেভিংস তৈরি হ্যাঁ ওটা হচ্ছে। তো। জি হ্যাঁ, ম্যাম। এই সেভিংসটা যখন আপনি প্রত্যেক মাসে এরকম 4,500, 5,000, 5,500 টাকা, দেখা গেল এক বছরে আপনি এইভাবে 50,000 টাকা সেভ করে ফেলেছেন। এই 50,000 টাকা আপনি ব্যাংকে যখন এফডিআর করে রাখলেন, ফিক্সড ডিপোজিট করে রাখলেন, বা এই 4,000 টাকার জন্য আমি প্রত্যেক মাসে একটা ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, যেটা প্রত্যেক মাসে ইকুয়াল ইনস্টলমেন্টে জমা দিতে হয়, সেখানে জমা দিলেন। দেখা গেল আপনার বছর শেষে আপনি যদি ড্রয়ারে টাকা রাখতেন, মানি ডাজেন্ট আর্ন মানি, ওকে, মানি কান্ট আর্ন মানি, ওকে, মানি কখনো টাকা আর্ন করতে পারে না, মানি আর্ন করতে পারে না যদি আপনি ইনভেস্ট না করেন। আপনি ড্রয়ারে প্রত্যেক মাসে যদি 4,000, 4,500, 5,000 করে টাকা রেখে দেন, তাহলে আপনার ওই ওই টাকা ওই টাকাই থেকে যাবে। কিন্তু ওই টাকাটা যদি আপনি ব্যাংকে রাখেন, তাহলে ওই টাকা থেকে আবার যে ইন্টারেস্টটা পাবেন, সেই ইন্টারেস্টটা অ্যাড হয়ে আবার প্রিন্সিপাল হবে, আবার ওটার উপর ইন্টারেস্ট হবে। তখন দেখা যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার টাকা 50,000 হওয়ার কথা থাকলেও অ্যাকচুয়ালি আপনার টাকা 60,000 হয়ে গেছে, 58,000 হয়ে গেছে। তো এই যে আপনি যে ট্যাক্টফুলি, মানে ট্যাকটিক্যালি আপনি স্ট্র্যাটেজি এরকম নিয়েছেন যে আপনি টাকাটা থেকে আরো টাকা আর্ন করবেন, ওই যে 8,000 টাকা আপনি এক্সট্রা অতিরিক্ত পেলেন, এটা আপনার ইনকাম, এটা আপনি ইনভেস্ট করেছেন, ইনকাম করেছেন, ঠিক আছে? আর প্রত্যেক মাসে যেটা সেভ করছেন সেটা আপনার সেভিংস। আর আপনি যেটা বলতে চাচ্ছেন, সেই টাকাটা আপনি সেভ করলেন, সেভ করবার পরে 50,000 টাকা আপনি ইয়ার শেষে একটা ব্যাংকে ডিপোজিট, এফডিআর করে রেখে আসলেন, ফিক্সড ডিপোজিট করে রেখে আসলেন। তারপরে আপনি কি করলেন? আপনি বললেন যে এখান থেকে আমি প্রতি মাসে যে 450 টাকা পাবো বা 500 টাকা পাবো, এটা আমি তুলবো না, আমি ভুলে যাই যে আমার কাছে 50,000 টাকা আছে। তখন ওই টাকাটা আপনার ওই 450 টাকা, 500 টাকা মান্থলি ইন্টারেস্ট আসবে, ওটা আবার প্রিন্সিপাল হবে। ওটা যখন 450 টাকা ইন্টারেস্ট হবে, তখন 50,450 টাকা হবে। ওটার উপরে আবার ইন্টারেস্ট একটু বেশি হবে, তখন 500 টাকা ইন্টারেস্ট পাবেন। তখন ওই যে 50,450 আরো 500, তার মানে 50,950, পরের মাসে 51,000 সামথিং হবে, তারপরের মাসে 52,000 হয়ে যাবে। এইভাবে টাকাটা প্রত্যেক মাসে বাড়তে থাকবে, অনেকদিন পরে টাকাটা অনেক বেশি হয়ে যাবে। ম্যাম তখন একটা ম্যাম ওই কোশ্চেন। টাকাটা হচ্ছে আপনার ইনকাম। ম্যাম এফডি তে কি ম্যাম মান্থলি ইন্টারেস্ট নাকি ইয়ারলি? এফডিআর এ আপনি সব রকমই আছে। একটা এফডিআর আছে মান্থলি, তাহলে আপনি যদি বলেন অটো অটো রিনিউ করতে চান, বা 3 মান্থস একটা ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট, আপনি অটো রিনিউ যদি করতে চান, তাহলে 3 মাস পর পর ইন্টারেস্ট অটোমেটিক প্রিন্সিপাল হয়ে যাবে, এবং সেটার উপরও আপনি ইন্টারেস্ট পাবেন। আবার 3 মাস পর রিনিউ হবে, ইন্টারেস্ট সহ প্রিন্সিপাল, আবার সেটার উপর ইন্টারেস্ট পাবেন। আবার যদি আপনি মান্থলি নিতে চান, এখানে ইন্টারেস্ট রেট একটু কম হবে, কিন্তু মান্থলি দেবে, আবার অটো রিনিউ হতে থাকবে। আবার যদি 1 বছরের আপনি ম্যাচুরিটি যদি 1 ইয়ার লিখে দেন, তাহলে 1 বছর পরে একবারই আপনাকে ইন্টারেস্ট দেবে। ইটস ইওর চয়েস। ক্লিয়ার নাকি আরো কিছু আছে কোয়েশ্চেন? ম্যাম ক্লিয়ার। ঠিকঠাক। ম্যাম আমাদের ম্যাম হ্যাঁ, বিয়োগ যেগুলো আছে ম্যাম, মাইনাস গুলো, ওইগুলো ম্যাম আমরা ফার্স্ট ব্রেকেটের ভিতরে রাখলে ম্যাম কোনো কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনাকে কিন্তু মনে রাখতে হবে ভালো করে, আপনি যদি ঠিকঠাক মতো পোস্টিং দেন, সরি, ঠিকঠাক মতো ইনক্রিজ ডিক্রিজটা দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনার অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ম্যাম তাহলে ম্যাম মাইনাস গুলো ম্যাম ফার্স্ট ব্রেকেটের ভিতরে রাখা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাখা যাবে। ওগুলো তো নেগেটিভ ফিগার, ব্র্যাকেটের মধ্যে যে ফিগার থাকবে সেটা তো নেগেটিভ ফিগার। জি ম্যাম। ম্যাম কোশ্চেন আছে একটা। এই এই ম্যাথ গুলো করার সময় খাতায় তো আটে না, বাট খাতা যদি লম্বা লম্বি করে লেখা যাবে, করা যাবে ম্যাথ গুলা? খাতা আপনি আপনি ভার্টিক্যালি নেবেন না হরিজন্টালি নিয়ে নেবেন খাতা, ও, ল্যান্ডস্কেপে নিয়ে নেবেন, এই যে আমার ল্যাপটপটা স্ক্রিনটা যেভাবে আছে, না ঠিক এভাবে আছে? তো খাতায় আটছে না। আর এইভাবে ধরবে, এইভাবেই ধরবে। আপনি 2টা পেজ ইউজ করবেন না, কখনোই না। আপনাকে আমি দেখিয়ে দেবো, আপনাকে বলেছি না ফিজিক্যালি মাঝে মাঝে আসবেন, মানে উইকলি একদিন হোক, 2 উইকস না না, একদিন আমি হোক। বলছি কি,
ম্যাম এই যে খাতা ম্যাম লম্বা উল্টে লম্বা নিলেই করে তো হয় ম্যাম আর কি লম্বা ওই লম্বা করে ম্যাম আমরা খাতায় খাতা লম্বা করে খাতাতে লম্বা নেবেন লম্বা কেন? খাতা তো আপনি বললাম তো হরাইজন্টালি নেবেন। আপনার যেদিকে কি করেন এটাকে, ম্যাম যেদিকে লম্বা অংশ বেশি ম্যাম আমরা ম্যাম ওইদিকে ম্যাম আর কি ডানে বামে রাখবো। লম্বা বেশি না বাবা, এটা হচ্ছে স্প্রেড বেশি, তাই না? চওড়া বেশি, হ্যাঁ 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 ওয়াইড ম্যাম। যেটা। চওড়া। জি ম্যাম। ম্যাম আমার ন্যাশনাল যেভাবে লেখি খাতায় তার বিপরীত করে লিখতে যাচ্ছে, এই জন্য এইভাবে বলে যাচ্ছে। দিয়ে আরো একটা টেকনিক আমি আপনাদের করানো হোক সবগুলোই শিখিয়ে দেব। ওকে ম্যাম, সেটা ওকে হচ্ছে ম্যাম। আপনি আগে যেটা করবেন সেটা হচ্ছে কোয়েশ্চেনটা পড়ে আপনি জাস্ট ট্রানজেকশন গুলোর নাম, মানে কয়টা কয়টা অ্যাকাউন্ট হবে, সেই কয়টা অ্যাকাউন্ট খাতায় ছোট ছোট করে লিখে নেবেন। তার মধ্যে আপনি ফাইন্ড আউট করবেন কয়টা অ্যাসেট, তাহলে অ্যাসেট সাইডে ওই কয়টা কলামই করে ফেলবেন। একদম লাস্ট দিকে আপনি শুধু একটা এক্সপ্লানেশনের কলাম রেখে বাকিটার মধ্যে আপনি যেটা করে ফেলবেন, ওই এক্সপ্লানেশনের কলাম রেখে বাকিটা একদম ইয়ে ডিভাইড করবেন, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনারিস ইকুইটি। সেই ডিভাইড করবার সময় আপনি দেখবেন অ্যাসেট কি আপনার কম না বেশি, লাইবিলিটি ইকুইটি কি বেশি না কম। যে দিকটা বেশি সেই দিকটা একটু ছোট বেশি বড় করবেন, আর যে দিকটা কম সেই দিকটা একটু ছোট করবেন, করে ওই কয়টাকেই আবার ইকুয়াল ভাগে ইকুয়ালি আপনি ডিভাইড করে নেবেন ওই কয়টা ট্রানজেকশনের জন্য। আমি ওটা দেখিয়ে দেবো আপনাদের, এখানে অনলাইনে দেখিয়ে দেবো, ফিজিক্যাল না অনলাইনে দেখিয়ে দেবো। আমি জি ম্যাম, আমি আপনি একটা দেখিয়ে করে দেবো। দিলে হওয়া যাবে। হ্যাঁ বলেন, ম্যাম আমার কোশ্চেনটা আপনার কোয়েশ্চেন কোনটা ছিল যেন? ম্যাম করবো আর একটা, সেটা বলতেছি। ফ্লোর সরি আমি চাচ্ছি। আমি চ্যাট বক্স, আচ্ছা কি কোয়েশ্চেন ছিল আপনার বলেন তো একটু। ম্যাম আমার কোশ্চেনটা হচ্ছে ওই যে আরাফাত যেটা বললো যে আমার সেভিংস যে টাকাটা হবে সেটা যদি আমি হ্যাঁ, ম্যাডাম পরের মাসে ইনভেস্ট না করি, সেটা ম্যাডাম কোথায় অ্যাড হবে? তাহলে অ্যাড কি হবে তাহলে না আপনার একটা আমার ওখানে টেবিলের পাশে মধ্যে? পাশে আপনি রিইনভেস্ট যদি না করতে চান, তাহলে আপনার ওইখানে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকবে। সেভিংস অ্যাকাউন্ট ছাড়া তো আপনি এফডিআর করতে পারবেন না, ওই ব্যাংকে আপনার আগে একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আপনি এফডিআর করতে পারবেন। ওকে, তো এফডিআর করবার পরে আপনি যদি অটো রিনিউয়াল না দেন, অটো যদি রিইনভেস্ট না হয়, তাহলে ইন্টারেস্টের টাকাটা সরাসরি তারা আপনার সেভিংস অ্যাকাউন্টে দিতে থাকবে প্রত্যেক মাসে। সেটা বলতেছি না ম্যাম, ওই যে আমাদের যে টেবিলটা আছে A=L+E, আমি যদি সেভিংসটাকে ইনভেস্ট না করি আর সেভিংসটা যদি আমি রেখে দেই, সেই টাকাটা কি ম্যাম সেটা টেবিলের মধ্যে কোথাও উইথড্রল অ্যাড হবে না, হবে, সেটা ওরকম বলতেছি। ট্রানজেকশন আছে আপনার। এটা তো ও আচ্ছা সেভিংস আচ্ছা। না, এটা তো বিজনেসের ক্ষেত্রে তো যখনই আপনার ইনকাম হচ্ছে সেটা আপনার রিইনভেস্টের জন্য চলে যাচ্ছে। এখন এখান থেকে আপনি যদি পুরোটাই তুলে নেন, আপনি 200 টাকা রাখবেন না এক্সট্রা, হ্যাঁ, তখন আপনি ওই যে ওনারের উইথড্রল হিসাবে ক্যাশ উইথড্রল এখানে এখানে দিয়ে দেওয়া হবে, সে নিয়ে নেবে। মানে পার্টনার যদি থাকে তাহলে তো কয়েকজন পার্টনারকে ডিভিডেন্ড দিতে হবে। আর যদি একজনই সোল প্রোপাইটারশিপ বিজনেস হয়, তাহলে সে পুরোটাই এই 1200 না হয়ে এই 1400-ই তুলে নেবে এটাতে, কারণ এটা তার এক্সট্রা আছে, সে ইনভেস্ট করবে না। তখন কি হবে, ক্যাশ ক্যাশ লেস হবে, আর এই যে রিটেন আর্নিংসটা লেস হবে, এখানে জিরো হয়ে যাবে। আর এখানে একটা এক্সপ্লানেশন আসবে, ওনার্স উইথড্রল। Is it clear to you now? জি ম্যাম ক্লিয়ার। Okay. আচ্ছা, আপনাদের কিন্তু দেখেন এরপরই এটা আছে, আমরা এটা দেখবো না, এটা আপনাদের পরে করাবো। আগে আমরা এই ট্রানজেকশন অ্যানালিসিসটা আগে খুব ক্লিয়ার হয়ে যাক কনসেপ্টটা, দেন আমরা এগুলো দেখবো। এখানে সিরিয়ালি রিকোয়ারমেন্ট 2 আছে, রিকোয়ারমেন্ট 2 থাকলে রিকোয়ারমেন্ট 2 আগে করবো, সেটা কিন্তু না। ওকে, আমি বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, এখন আসছে পরের ট্রানজেকশন। এটাতে আপনাদের কোনো প্রবলেম হয়েছিল? আমি বলেছিলাম কি একটু ডিফার করছে, এটা কি করেছিলেন, করতে পেরেছিলেন? এটা এখানে বইয়ে যদিও দেয়া আছে পার্ট পার্ট না করে। এটা করে দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে, করে দেওয়া আছে আমি আপনার। ও সমস্যা নাই একবারে এটা। করে দেওয়া আছে, জি আচ্ছা ম্যাম। একবারেও করে মা দেওয়া আছে আপনি পার্ট একটা পার্ট। কোড দিয়ে আপলোড করে ছিলেন, একটা একদম ক্লাস একবারে আপলোড করে করে দেওয়া দিন। আছে, তাহলে ওখানে বুঝতে পেরেছেন তাই না? এই যে হ্যাঁ করে দেওয়া আছে, তার এখানে বুঝতে তো প্রবলেম হয়নি, হয়েছে? এখানে না আরো ম্যাম সহজ। বুঝতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখানে সহজ হয়ে যাবে, দেখেন এখানে আপনারা একটি কলাম করবেন, এই জায়গায় ট্রানজেকশনের যে ছোট্ট একটা সিরিয়াল নাম্বার দিয়ে বা ডেট ওয়াইজ যদি ট্রানজেকশন গুলো থাকে তাহলে এখানে ডেট লিখবেন, ডেট ওয়াইজ না থাকলে নাম্বার দেবেন, সিরিয়াল নাম্বার দেবেন, ছোট্ট একটা একেবারে মানে একটা কি বলবো
কলাম করবেন যেটা ইয়ে খুব কম হবে, ওয়াইড খুব কম হবে। তারপরে হচ্ছে একটা ট্রানজেকশন ক্যাশ করলেন, এখানে একটা কলাম করে নেবেন। ওকে, স্কেল দিয়ে পেন্সিল দিয়ে কলামগুলো করা ভালো, কিন্তু ম্যাথ গুলো আপনারা পেন দিয়ে করবেন। পেন্সিল দিয়ে স্ট্রাকচারটা করে নেবেন। উপরে আপনারা যেভাবে একটা টেবল যেভাবে ফর্ম করে সেভাবে করবেন। কয়টা কলাম হবে এখানে? প্রথমত আপনার টাইটেল উপরে হবে, যেটা টেবল টাইটেল। দেন টেবল যেভাবে ফর্ম করে, দেখেন এখানে অ্যাসেট, নাম্বার অফ অ্যাসেটস 1 2 3 4, তার মানে 4টা আপনারা এখানে অ্যাসেট লিখবেন। সাব কলাম যেগুলো এখানে, এরপরে যেটা হবে, এটা হচ্ছে মূলত দুটো কলাম। প্রথমত হচ্ছে অ্যাসেটস, আর একটা কলাম হচ্ছে স্টক হোল্ডার্স ইকুইটিস এন্ড লায়াবিলিটিস। তারপরে আপনার কলাম হেড গুলোকে কি বলে? ক্যাপশন বলে না? কলাম হেড গুলোকে তো ক্যাপশন বলে, রাইট? জি আচ্ছা, ম্যাম। এই ক্যাপশন আপনার কলাম হেড। এখন এর আন্ডারে আবার কতগুলো ক্যাপশন, এখানে 4টা থাকবে। এটাকে উপরে এটা এটা আপনারা এইভাবে একটা লাইন ড্র করে দিবে, আমি দেখিয়ে দেব। আজকে বই থেকেই এখন দেখাচ্ছি, তো বইয়ে করে দেওয়া আছে, যে কারণে আমি হাত দিচ্ছি না। বইয়ের গুলো সলভ করে যে ম্যাম আমরা যখন আমরা যদি আ- আমরা যদি রো করে নিই ম্যাম, কলাম রো দুইটাই করে নিই, তাহলে আমি ম্যাম তো এগুলো বুঝতে সেটাই ভালো হয় বলছি, না? সেটাই তো বলছি, হ্যাঁ, ওটাই ওটা তো তো লিখতে আমি হবে। আপনাদের, ওটাই তো বলছি, অবশ্যই কলাম রো করবেন। কিভাবে করবেন? প্রথমে আপনার কলাম দুটো হবে, উপরে অ্যাসেটস আর রাইট সাইডে হচ্ছে লাইবিলিটিস এন্ড ইকুইটিস, স্টক হোল্ডার্স ইকুইটি। তারপরে আসবেন আপনার অ্যাসেট কয়টা আছে, 1 2 3 4, তাহলে এই অ্যাসেটটাকে আপনি 4টা কলাম করে নেবেন। ওকে, স্কেল দিয়ে প্রপারলি 4টা কলাম করে নেবেন। তাহলে আগে আপনি অ্যাসেট গুলো কাউন্ট করে নেবেন, এখানে 3টা আছে, তাহলে এখানে 3টা করে নেবেন। আর পাশে একটা কলাম হবে যেটা একদম সেপারেট, সেটা হবে এক্সপ্লানেশন আর টাইপস অফ ট্রানজেকশন, যেটাই বলেন না কেন। ঠিক আছে, এই কলামটা এইভাবে দিয়ে দেবেন। সবগুলোই কলাম এবং রো টেনে নেবেন, তাহলে তো আপনাদের আর ভুল হবে না। ওকে। আর বইয়ে করে দেওয়া আছে জন্যই এখন আমি বলছি না, কিন্তু বইয়ের প্রবলেম গুলো সলভ হয়ে গেলে তো আমি করে দিব আপনাদের বাকিগুলো। ওকে, আসছি এখন। এই আপনার ইনকাম স্টেটমেন্ট কি এগুলো বলবার আগে আরো কিছু ট্রানজেকশন আমরা দেখে আসি। দেখেন, আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আমরা দেখলাম, এখন কিছু কোয়েশ্চেন্স আছে, এই কোয়েশ্চেন্স গুলো এখন দেখবো না, আমি পরে দেখবো। আমরা যে একেবারে খুব যেটা শিখবো সেটাই ভালো করে শিখবো, সিকোয়েন্স মেনটেন করেই চলবো। আসি আমরা টাইপস অফ বিজনেস অর্গানাইজেশনস, এখানে আমরা টাইপস দেখেছিলাম। তো আচ্ছা, আইডি গুলো এখানে দিয়ে দিচ্ছেন, তাই তো? ওকে, ইব্রাহিমের প্রবলেম কি? ইব্রাহিম আইডি এখন তো অ্যাটেন্ডেন্স দিচ্ছি না। এখন দেখেন যে আমরা ইয়েতে চলে আসছি, কিছু প্রবলেম এখন এক্সারসাইজ থেকে সলভ করব। প্রথমে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট, এটা আমরা পরে দেখব। আমরা জাস্ট দেখব যে ট্রানজেকশন অ্যানালিসিসে কোনগুলো দরকার হচ্ছে, সেটা। Okay, এগুলো আমরা দেখবো না এখন। আপনারা যেগুলো পারবেন, একটা বিষয় নিয়ে আলোচনা করা যায়, সেটা এখানে দেখেন, ইনক্রিজ ওয়ান অ্যাসেট এন্ড ডিক্রিজ অ্যানাদার অ্যাসেট। এই টাইপের কোনো ট্রানজেকশন বলতে পারবেন? এখন আপনাদের মাথায় কি কিছু আসছে এটা শুনবার পরে? একটা অ্যাসেট ইনক্রিজ করলো একই ট্রানজেকশনে, আর একটা অ্যাসেট ডিক্রিজ করলো এক সেম ট্রানজেকশনে। একটা অ্যাসেট ইনক্রিজ করেছে আর একটা অ্যাসেট ডিক্রিজ করেছে, বা একটা অ্যাসেট, হ্যাঁ, এরকম হতে পারে। ল্যান্ড পারচেজ ম্যাম করা। ল্যান্ড কনভার্টের ক্ষেত্রে পারচেস, হতে পারে, এক্স্যাক্টলি, হ্যাঁ। কনভার্টের ক্ষেত্রে হতে পারে না? কোনো কিছু আমি Convert- কনভার্ট করলাম একটা থেকে। ম্যাম যেমন এটাই তো, ফার্নিচার বা যে হ্যাঁ। কোনো মানে অ্যাসেট হ্যাঁ, আর আমি কি ম্যাম। অ্যাসেট, ম্যাম যে কোনো অ্যাসেট পারচেস করলেই তো, ক্যাশ পারচেস করলেই তো হয়ে যাচ্ছে। পারচেস শুধু বললে হবে না, ক্যাশ পারচেস বলতে হবে। ক্যাশ পারচেস অফ এনি টাইপস অফ এনি কাইন্ডস অফ অ্যাসেটস। ওকে, এখন আপনি বলতে পারেন যে বিল্ডিং পারচেস কত টাকা দিয়ে, সাপোজ 2 লাখ or 1 লাখ ডলার or 20 লাখ টাকা। তো এটা একটা কি হলো, একটা অ্যাসেট ক্যাশ পারচেস যেহেতু হয়েছে, ক্যাশ কমে গেছে, বিল্ডিং বেড়ে গেছে।
এক্স্যাক্টলি, আপনারা খুব ভালোভাবে এটা ইয়ে করতে পেরেছেন। অ্যাটেন্টিভ থাকলে আসলে এভাবে করা যায়। ডিক্রিজ অ্যান অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ স্টক হোল্ডার ইকুইটি, কারণ আমার একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স আছে। তো এই ব্যাড এক্সপিরিয়েন্স গুলো যদি শেয়ার করি তাহলে আপনাদের ভুল হবে না। তাহলে আমি কি শেয়ার করব? এক্সাম নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে, জি ম্যাম শেয়ার ইয়েস করব। শেয়ার করেন। ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস আচ্ছা, ম্যাম। তাহলে আপনাদের ভুল হবে না। আমার এক্সপিরিয়েন্স আছে কি, আমি একবার সিএস এর কোয়েশ্চেনে দিয়েছিলাম, ট্রানজেকশন অ্যানালিসিস দিয়েছি, ঠিক আছে। তারপরে এই কোয়েশ্চেনটাও দিয়েছি 5 মার্কের জন্য, যে give an example of a transaction that has each of the following effects on the accounting equation. তো একটা করে এক্সাম্পল চেয়েছে, ইনক্রিজ ওয়ান অ্যাসেট এন্ড ডিক্রিজ অ্যানাদার অ্যাসেট। তাহলে আমার ট্রানজেকশন অ্যানালিসিস এর কিন্তু আলাদা কমপ্লিটলি সেপারেট আরেকটা প্রবলেম ছিল। সেখানে কিন্তু বলাই ছিল যে ক্যাশ ক্যাশ পারচেজ, ল্যান্ড পারচেজ, কি ক্যাশ পারচেজ অফ ল্যান্ড, দেন হচ্ছে ক্রেডিট পারচেজ অফ, মানে এরকম অফিস সাপ্লাইস, এরকম কিছু ছিল। তো এখন যখন ইনক্রিজ ওয়ান অ্যাসেট আর ডিক্রিজ অ্যানাদার অ্যাসেট, এটার একটা এক্সাম্পল দিতে বলা হয়েছে, তারা কিন্তু একজন ছাড়া কেউই পারে নাই। ওই যে ট্রানজেকশন অ্যানালিসিস বা জার্নাল থেকে কয়েকটা তুলে দিলেই হয়ে যেত যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতো। কেন পারে নাই? ওরা আসলে ওইভাবে চিন্তাই করেনি। আমি যে ক্লাসে বলে দিয়েছিলাম যে এগুলো আনসারও করেছিলাম, সবাই একজন আনসার করেছে, সবাই পেরেছে। বা এটার অল্টারনেটিভ আর একটা থিওরি ছিল, সবাই ওই থিওরি আনসার করেছে, কিন্তু ওই থিওরি আনসার করে কেউ 3.5 পেয়েছে, থিওরি পেয়েছে 3 পেয়েছে। মানে ওটা তো আপনাদের একটা অল্টারনেটিভ থাকে, 10 মার্কস এর একটা অল্টারনেটিভ, তাই না? তো আমি এই 5 মার্কের জন্য একটা অর দিয়েছিলাম, সেই অরটা সবাই আনসার করেছে, কিন্তু এটা একজন আনসার করেছে এবং 5-এ 5 পেয়েছে। আর এটার অর যে থিওরি, সেই থিওরিতে তো একজন সবাই আনসার করেছে এবং 3 পেয়েছে, 2.5 পেয়েছে, 3.5 পেয়েছে। তো এই কোয়েশ্চেনটা সহজ ছিল না, থিওরি আনসার করতে তো অনেক সময় লাগে। আপনার কোয়েশ্চেনেই এটার আনসার ছিল, কোয়েশ্চেন থেকেই আনসার করলেই হয়ে যায়। তো এই এক্সপিরিয়েন্সটা জি ম্যাম। হয়েছিল। তো আপনাদের ক্ষেত্রে যেন এরকম না হয়, যদি কখনো এরকম পেয়ে যান, আমার বেস্ট অপরচুনিটি যেটা সেটাই তো আমি নেওয়ার চেষ্টা করব, বেস্ট অল্টারনেটিভ, তাই না? তাহলে এখানে যদি বলি ইনক্রিজ অ্যান অ্যাসেট এন্ড ইনক্রিজ আ লাইবিলিটি, এটা কোনটা হবে বলেন তো? ম্যাম ওই যে অন ক্রেডিটে কিছু নেওয়া, ম্যাম বাকিতে কিছু ম্যাম ক্রয় করা ম্যাম। ক্রেডিট এক্স্যাক্টলি, পারচেজ, ক্রেডিট এক্স্যাক্টলি, পারচেজ। থ্যাংক ইউ সো মাচ। এখানে ক্রেডিট পারচেস আর অন অ্যাকাউন্ট পারচেস গুলো সবই আসবে, কারণ আমি অফিস সাপ্লাই যখন অন অ্যাকাউন্টে কিনবো তখন আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাবে এবং আমার অ্যাসেট বেড়ে যাবে, তাই না? এক্স্যাক্টলি। খুব মানে এই এ আর ই আগে বললাম, মাঝখানের গুলো বললাম না, কারণ এ আর ই এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা ক্যাশ ট্রানজেকশন, একটা হচ্ছে অন অ্যাকাউন্ট ট্রানজেকশন। তাহলে শেখার উপায়টা যদি এরকম হয়, আর বাংলা সবাই ভীষণ ভয় পায় ছোটবেলায়, তাই না? বাংলা লেখা অনেক কঠিন, ইংরেজি লেখা অনেক সহজ, ABCD খুব সহজে লেখা যায়, অ্যালফাবেট অনেক ইজি। কিন্তু বাংলাটা যদি সুন্দরভাবে লেখা যায়, যে প্রথমেই আমরা স্বরেও শিখবো না, প্রথমেই আমরা শিখবো হচ্ছে তিন, তিন থেকে আমরা মাত্রা দিলে হয়ে যাবে ত, ত থেকে একটা টান দিলে সেটা হয়ে যাবে তা, তারপরে তায়ের সাথে একটু কানেক্ট করে দিলেই হয়ে যাবে স্বরেয়, স্বরেয়র সাথে আরেকটা টান দিলে সেটা কানেক্ট করে দিলেই হয়ে যাবে স্বরিয়া। তাহলে তো শেখাটা খুব সহজ হয়ে যায়। তো আমি বিলিভ করি ওই মানে স্ট্র্যাটেজিতে, কারণ আপনারা এখন জিইডি কোর্স করছেন মানে হচ্ছে আপনারা সায়েন্স থেকে বের হয়ে এসে কমার্সের অ্যালফাবেট শিখছেন, তাই না? বিজনেস ল্যাঙ্গুয়েজ শিখছেন। তাহলে যেভাবে শিখলে আপনাদের, তারপরে অনলাইন ক্লাস, তাহলে যেভাবে শিখলে আপনাদের সবচেয়ে ভালো হবে সেটাই আমি ফলো করবার চেষ্টা করছি। তারপরেও আমি জানি না কতটুকু বুঝাতে পারছি, আই কন্ট্যাক্ট হলে আমি খুব ভালো বুঝতে পারতাম। আর আপনারা অবশ্যই না বুঝতে পারলে কোয়েশ্চেন করবেন এবং আমাকে বলবেন, যে ম্যাডাম কোনো সাজেশন থাকলেও সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করব। এ এবং ই হলো। এখন বি, ডিক্রিজ অ্যান অ্যাসেট, ডিক্রিজ অ্যান অ্যাসেট এন্ড ডিক্রিজ স্টক হোল্ডার্স ইকুইটি, এটা কিভাবে হবে? এটা অবশ্য আপনাদের শেখায়নি, আপনার কাছে এক্সপেক্ট করবো না, এটা পরে করি, এটা পরে করি, হ্যাঁ। এটা মানে আপনার অ্যাসেট ডিক্রিজ করবে, স্টক হোল্ডার্স ইকুইটি ডিক্রিজ করবে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব বলতে পারবেন কি? পারবেন? কেউ কেউ একজন পারবেন কি? ম্যাম এটা ম্যাম এটা হচ্ছে আমি একটা অ্যাসেট যদি মানে কিনি, ওই অ্যাসেটের দাম যদি কমে যায় এবং ওটা কমে গেলে হচ্ছে স্টক হোল্ডারের ইকুইটিটা কমে যায়, এটা কি? ম্যাম দাম এটা তো বেড়ে গেলে কমে গেল। না, এটা তো আসলে ওইভাবে না। আমরা ইকুইটির পার্ট কিন্তু একটা জিনিস কি, আমরা
আমরা কি করতে পারি, ওই যে শুধুমাত্র বিজনেসটা স্টার্ট করে আমাদের কিন্তু আবার একটু ব্রেক নিতে হবে। জাস্ট 1 মিনিট সময় আছে, 1 মিনিট আমি এটা বলে দিই। তো এখানে বলছি যে যখন স্টক হোল্ডার, আমি